ডিজায়ার, লেখনীতে মুক্তর রহমান, পর্ব সংখ্যা 14। উঁচু ভবনের সামনে তখনও সকালের নীরবতা ছিন ধরে আছে। ঠিক তখনই হঠাৎ থেমে যায় একটি কালো রেঞ্জ রোভার। পেছন পেছন সারি ধরে এসে দাঁড়ায় আরও প্রায় 15টি বিলাসবহুল গাড়ি, সবকটি হাই অ্যান্ড ভারী টিন্টেড গ্লাস, চকচকে বডি আর স্পেশাল প্রোটেকশনে মোড়ানো। আর কোম্পানির মূল ভবনের সামনে এমন ভিআইপি বহর দেখে সাময়িক থমকে যায় ভেতরের গার্ড থেকে শুরু করে বাইরের স্টাফরা। তাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই গাড়িগুলোর পেছনে আজ একটি বড় দিনের সূচনা। তুরস্ক থেকে এসেছেন সেই ব্যক্তি যার পরিচয়ের চেয়ে ভয়টাই মানুষ আগে উচ্চারণ করে, সিনান ডেমির। এই গাড়িগুলোর ঠিক মাঝখানে যেটি ছিল সবচেয়ে সুশৃঙ্খল নিরাপত্তায় পরিবেষ্টিত, সেই কালো রেঞ্জ রোভারটি প্রথমে দরজা খুলে নামে একজন চওড়া কাঁধের, ধূসর চুলের, গম্ভীর চেহারার ব্যক্তি। নাম তার সোলেমান, সিনান ডেমিরের ডান হাত বলে পরিচিত। সোলেমান চারপাশে এক নজর চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়াতেই ঠিক তার মুহূর্তেই গাড়ির আরেকটির দরজা খুলে নিচু হয়ে নামলেন আজকের সবচেয়ে প্রতীক্ষিত আগন্তুক সিনান ডেমির। তুরস্কের একজন প্রভাবশালী গ্যাংস্টার, একই সাথে বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান এসএন কোম্পানির কর্ণধার। বয়স আনুমানিক 28 বা 29, অথচ ব্যক্তিত্বে এমন ভারী ছাপ যেন একটি বিশাল সাম্রাজ্যের একচ্ছক শাসক। কালো স্যুট, কালো মুখোশ আর চকচকে কালো চামড়ার জুতা। তার পুরো পরিস্থিতি যেন এক অতল ঘোরের মতো। সবুজাব চোখ দুটো এতটাই তীক্ষ্ণ, মনে হয় কোনো অদৃশ্য হুমকি চারপাশ থেকে ছাঁকনির মতো ছেঁকে নিতে পারে। সিনান গাড়ি থেকে নামতেই তার সামনে দুপাশে দুই সারি হয়ে দাঁড়ানো দেহরক্ষীরা একযোগে মাথা নত করে অভিবাদন জানায়, কোনো ভঙ্গিমা বা উত্তেজনা না ছাড়াই। গম্ভীরভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। পেছনে সুলেমান আর নিরাপত্তা কর্মীদের সারি। বাংলাদেশেই প্রথমবারের মতো এসএন কোম্পানি ও আর এর যৌথ অংশীদারিত্ব শুরু হতে যাচ্ছে এমন এক প্রকল্প, যার পেছনে রয়েছে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ আর এক অজানা উদ্দেশ্য যা শুধু সিনান আর রুদ্রই জানে। একে একে সব গার্ড অস্ত্র হাতে সজাগ হয়ে দাঁড়িয়ে পড়ে। রূঢ় দৃঢ়তা আর অদৃশ্য ছাদ ছড়িয়ে পড়ে পুরো আর কোম্পানির প্রবেশ মুখে। চারপাশের পরিবেশ যেন মুহূর্তেই ভারী হয়ে আসে। সিনান ডেমির সামনের দিকে পা বাড়ান, কিন্তু দৃঢ় পদক্ষেপে। সাথে সোলেমান এবং আরো 5 জন বিশেষ নিরাপত্তা রক্ষী, যারা একে একে তাকে অনুসরণ করে এগিয়ে চলে ভবনের দিকেই। সিনান ডেমিরের বলিষ্ঠ দেহের গড়ন দেখে সহজেই বোঝা যায় শারীরিক সক্ষমতা তার অন্যতম অস্ত্র। তবে তার মুখাবয়ব ঢাকা রয়েছে এক নিখুঁত কালো মুখোশের আড়ালে। কোনো অভিব্যক্তি দৃশ্যমান নয়, কেবল চোখ দুটোতে অদ্ভুত, অস্পষ্ট এক শীতল দৃপ্তি। হাঁটার প্রতিটি ভঙ্গিমা, শরীরের নড়াচড়া, সবকিছুতেই যেন মিশে আছে অপার রহস্য, অজানা আতঙ্ক আর কেমন এক অসমাপ্ত গল্পের গন্ধ। এমন অভিব্যক্তিহীন হাঁটায়ও ভয় তৈরি হয় শুধু উপস্থিতির ওজনেই। তুরস্কের মাটিতে যার নাম শুনলেই অপরাধ জগতের রাজপথ কেঁপে ওঠে, সেই কিংবদন্তির নাম সিনান ডেমির। আজ সেই রহস্যময় ছায়ার মতো মানুষটি দাঁড়িয়ে আছে বাংলাদেশে আর কোম্পানির প্রবেশ পথে। যেন অদূর ভবিষ্যতে কোনো অজানা দুর্যোগের কুয়াশা গাঢ় হচ্ছে ধীরে ধীরে। লিফটের দরজা খোলার সাথে সাথে যেন হিমেল এক বাতাস ছড়িয়ে পড়ে করিডোর জুড়ে। নিঃশব্দ অথচ চাপা উত্তেজনায় জমে যায় চারিপাশ। প্রথমেই বেরিয়ে আসে সোলেমান, চোখে স্থির কঠোরতা, হাঁটার ছন্দে অনুশাসনের নিখুঁত চাপ। একে একে আরো 5 জন নিরাপত্তা রক্ষী পেশাদার ভঙ্গিতে লিফট ছেড়ে করিডোরে ছড়িয়ে পড়ে। তাদের হাতের ভিতরে শক্তভাবে ধরা অস্ত্র, চোখে অদৃশ্য এক সতর্কবার্তার আভা। আর তখনই লিফটের আধো অন্ধকার থেকে বেরিয়ে আসে সিনান ডেমির। কঠিন গরমের শরীর, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা কালো ও গভীর পোশাকে আবৃত, মুখ ঢাকা গাঢ় কালো মুখোশে। কেবল দুটি চোখ দৃশ্যমান, তীব্র স্ফুলিঙ্গ ছড়ানো সবুজাব সেই চোখ, যেন মুহূর্তে জমিয়ে ফেলে পুরো পরিবেশ। হাঁটার ভঙ্গিমা এতটাই আত্মবিশ্বাসী যে মনে হয় প্রতিটি পদক্ষেপেই মাটিতে কাঁপন ঝরছে। গাঢ় সবুজ, ঠিক যেন বিষণ্ণ সবুজ মরুভূমির মাঝে দুটি বিস্ফোরক খনি। সেই চোখই আচমকা আটকে যায় একজনের ওপর। করিডোরের শেষে থাই গ্লাস জানালার পাশে দাঁড়িয়ে আছে একজন সুপুরুষ, পকেটে হাত গুঁজে অনড়ভাবে, যেন সমস্ত পরিস্থিতিকে চেনে তবুও অবিচল স্থির। চোখে নেই কোনো চমক, নেই কোনো আতঙ্ক, বরং অভ্যস্ত এক ধাতব শীতলতা। রুদ্রাফি ইবনে আরহাম। ফর্মাল পোশাকে পকেটে হাত গুঁজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুদ্রের চোখে কোনো রকম চমক বা ভয় নেই। সমস্ত পরিস্থিতিকে যেন ঠান্ডা বিশ্লেষণে মেপে নেওয়ায় অভ্যস্ত, তাই
তার মুখাবয়বে ফুটে উঠেছে এক ঠান্ডা শীতলতা, যেন ঠিক কোনো সিংহ নিজের এলাকার অপর একটি সিংহের উপস্থিতি মেনে নিচ্ছে, কিন্তু স্বাভাবিক আচরণের ছায়ামাত্রও নেই। সিনান ডেমির ধীরে ধীরে এগিয়ে আসে। প্রতিটি পা ফেলবার সঙ্গেই করিডোরে আরো চাপা উত্তেজনা জমাট বাঁধে। কেউ কোনো শব্দ করে না, কেবল সিনানের শক্তপোক্ত বুটের শব্দ টিক 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 ঘুরে ফিরে প্রতিধ্বনিত হয় চকচকে মার্বেল ফ্লোরে। দুটি মানুষ মুখোমুখি দাঁড়িয়ে পড়ে, কিছুক্ষণ এভাবে দুজন দুজনকে পর্যবেক্ষণ করে। দুই দিক থেকেই এক ধরনের সম্মান আর প্রতিদ্বন্দ্বিতার অদৃশ্য তরঙ্গ ছড়িয়ে পড়ে। হঠাৎই অদৃশ্য চাপ ভেঙে দিয়ে সিনান ডেমি তার ডান হাতটা বাড়িয়ে দেয়, ঠান্ডা গলায় বলে, আই কেম হিয়ার বিকজ অফ ইউর ক্যারেক্টার মিস্টার রুদ্রাফি ইবনে আরহাম। শব্দগুলো উচ্চারণের ভঙ্গি এতটাই মাপা আর দৃঢ় ছিল যেন মুহূর্তেই মনে হয় সময়টা থেমে গেছে। এই স্বীকৃতির পেছনে ছিল কোনো তোষামোদ নয়, ছিল নির্মম বাস্তবতা। যেন এই পৃথিবীর হাজার মানুষের ভিড়ে কেবল একজনের চরিত্রকেই সে প্রাপ্য মনে করেছে রুদ্রর গম্ভীর মুখাবয়বে কোনো সাড়া নেই, কেবল চোখের পাতার হালকা কম্পনে উত্তর দেয়। ধীর গতিতে হাত তোলে এবং শক্ত করমর্দনে জবাব দেয়। করমর্দনটি ছিল যেন যুদ্ধক্ষেত্রে প্রথম সম্মতির চিহ্ন, যেখানে কথা কম কিন্তু কাজ অনেক বেশি। করমর্দনের মুহূর্তেই বোঝা যায় এই দুই পুরুষের পুরুষত্ব অথবা শত্রুতা যেটাই হোক, তা হবে বিধ্বংসী কিছু। হাত ছাড়ানোর পর কেউ কোনো কথা বলে না। সিনান এবং রুদ্র পাশাপাশি হাঁটতে শুরু করে করিডোরের গভীরে মিটিং রুমের দিকে। পেছনে সুলেমান সহ সমস্ত গাড়িরা এক প্রকার নীরবে ছায়ার মতো অনুসরণ করে। করিডোরের আলো নিঃশব্দে তাদের শরীরে পড়ছে। ছায়াগুলো যেন ক্রমশ মিশে যাচ্ছে এক বিশাল রহস্যের মধ্যে। ভাই, রাকাকে পাওয়া যাচ্ছে না। সৈকতের গলা কাঁপছে, মুখের ঘাম আর আতঙ্ক একত্র হয়ে ঝরে কথাটি বলার সময়। সামনে বসা ব্যক্তিটি হান্নান অগ্নিদৃষ্টি নিয়ে চুপচাপ তাকিয়েছিল সামনের দিকেই। এরই মধ্যে সৈকত হিম হয়ে যাওয়া গলায় আবার বলতে থাকে, বিদেশি ক্লায়েন্টদের সাথে সিলেটে পাঠানো হয়েছিল ভাই, 2টো ট্রাক, আমাদের নিজস্ব লোকজন। কিন্তু এখন পর্যন্ত রাকাসহ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝোপঝাড়ের ভেতর ছড়িয়ে থাকা রক্ত ছাড়া আর কিছুই নেই। কক্ষের ভিতর হঠাৎ যেন ভৌতিক নীরবতা নেমে আসে। এয়ার কন্ডিশনের একটানা গম্ভীর শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। হান্নান সামনের টেবিলে রাখা সিগারেট প্যাকেটের দিকে হাত বাড়ায়। ধীর গতিতে একটা সিগারেট বের করে ঠোঁটে চাপাই কালো কুৎসিত পোড়া ঠোঁটের মাঝে। শরীর থেকে নিঃশব্দে বেরোচ্ছে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। হঠাৎই হান্নান হুঙ্কার ছেড়ে বলে ওঠে, বান্দির বলা, তোকে না বলেছিলাম ঢাকার ওপর নজর রাখবি? আমার ভাইয়ের যদি এক বিন্দু ক্ষতি হয় তোকে কেটে কুত্তার সামনে ছুঁড়ে দেবো শালা। হান্নানের কণ্ঠে এমন হুঙ্কারে যেন পুরো দেয়াল কেঁপে ওঠে। সৈকত শরীর সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও যেন পারে না। পা দুটো খুব কাঁপছে, ভেতরটা যেন মুহূর্তে গলে যাচ্ছে ভয়ে। কোনো মতে সে কাঁপা গলায় বলে, ভাই, আমাদের লোকজন অনেক ছিল, তারপরেও জানি না কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ভাই, আমরা এখনো খোঁজ চালাচ্ছি। হান্নানের ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটে ওঠে, ঠান্ডা কিন্তু নির্মম। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর ভয়ানক ছিল যে সৈকত তখনই অনুভব করলো হয়তো এই মুহূর্তেই তার জীবনটা শেষ হয়ে যাবে। হান্নান এবার ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। বিশাল দেহি চওড়া কাঁধের এই মানুষটা যখন নড়ল, পুরো রুম যেন গাঢ় অন্ধকারে ডুবে যায়। হান্নান সোজা এগিয়ে গিয়ে জানালার পাশ থেকে মোবাইল ফোন তুলে অল্প ঝুঁকে দাঁড়িয়ে কোনো একটা নাম্বার ডায়াল করে। সেকেন্ডের মধ্যে ওপাশে কল কানেক্ট হয়। হান্নান ঠান্ডা কণ্ঠে অথচ ভেতরে ভয়াল আগুন জ্বালিয়ে বলে, সালাম পাঠাও সিলেটের দিকে, ঝড় বয়ে যাক। আমার ভাইকে আমি ফেরত চাই, অথবা ওদের সবাইকে মাটির নিচে পুঁতে ফেলো। কণ্ঠের এমন দৃঢ়তা ছিল যেন সে মৃত্যুকে নিজের পায়ের নিচে পিষে রাখার আদেশ দিচ্ছে। ফোন কেটে দিয়ে হান্নান পেছন ফিরে সৈকতের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, তোর সময় খুব কম সৈকত। একটা চুলে যদি আমার ভাইয়ের গায়ে আঁচড় লাগে, কসম করছি তোর মার তোর লাশ চিনতে কষ্ট হবে। সৈকত নিঃশ্বাস বন্ধ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মুখ ফুটে কিছু বলবে সেই সাহস হয় না আর। বাইরে তখন সূর্যের আলো মরে গিয়ে অন্ধকার ঘনাচ্ছে। কক্ষের ভেতর যেন শীতল এক মৃত্যু পরিবেশ জমাট বেঁধেছে। রাকার জন্য রক্তের দাম চোকাতে হবে যারা তাকে নিয়ে গেছে। তাদের জন্য রক্তের সমুদ্রে ডুবে মরার দিন শুরু হয়ে গেছে। আর হান্নান নিজের হাতে পুরো শহরকে ছাই করে দিতেও একটু দ্বিধাবোধ করবে না। আজ রাত হবে রক্তের। আজ শুরু হবে এক নির্মম খোঁজ। প্রাণভিক্ষার কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে
পুরো আর কোম্পানির সদর দপ্তর যেন এক অনির্বাচনীয় সাফল্যে উচ্ছ্বাসে ডুবে গেছে। ইনভেস্টররা একে একে হাত মেলাচ্ছেন, বোর্ড মেম্বারদের চোখে খুশির ঝিলিক, স্বাধীনের মুখে বিজয়ের প্রশান্তির হাসি। দীর্ঘদিন কাঙ্ক্ষিত চুক্তিটা অবশেষে সিল করা গেছে। আর এই সাফল্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে দুজন, রুদ্র আর সিনান ডেমির। মিটিং রুমের দরজার সামনের দিকটা একরকম ছোটখাটো উৎসবের চেহারা নিয়েছে। কর্পোরেট পরিবেশে যতটুকু সম্ভব উদযাপন হয়, ঠিক ততটুকুই জমে উঠেছে মুহূর্তটাকে ঘিরে। সেই মুহূর্তে আচমকাই এক অন্যরকম নাটকীয়তা যোগ করে আদি। রুদ্রের দিকে এক ছুটে এগিয়ে এসে হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরে। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই আদি এক হাঁটু মুড়ে বসে পড়ে সামনে। হাসি মুখে আবেগ ভরা নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, রুদ্র, উইল ইউ বি মাই সম্বন্ধী? রুদ্র সহ সবাই যেন চমকে যায়। বোর্ড মেম্বারদের কেউ কেউ হেসে ওঠে, কেউ চোখ তুলে চেয়ে থাকে। স্বাধীন তো পাশেই দাঁড়িয়ে মুখ চেপে হাসি থামাচ্ছে। কিন্তু মিটিং রুমের এক প্রান্তে বসে থাকা দুই বিদেশি, সিনান ডেমির ও সোলেমান, ভ্রু কুঁচকে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। বিশেষ করে সিনান মুখ ঢেকে আছে কালো মুখোশে। তারপরও চোখ দুটোতে এক ধরনের গা শিউরে ওঠা ভাব। তিনি হয়তো প্রথম শব্দটা ধরতে পেরেছেন, কিন্তু বাকিটুকু তার মুখোশের পেছনে হারিয়ে যায়। আবেগ বা অনুভূতির সামান্যতম চিহ্নও তার চোখে নেই। শুধু নিঃশব্দে রুদ্রকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। আর রুদ্র ঠিক আগের মতোই একদম নিস্পৃহ মুখে দাঁড়িয়ে আছে। চোখে একটুও কোমলতা নেই, বরং থমথমে গম্ভীরতা। চারপাশের হাসাহাসির মধ্যেও রুদ্র ঠোঁট শক্তভাবে চেপে রেখেছে কষ্টে। রুদ্রের শরীর দিয়ে হিমশীতল বাতাস বেরোচ্ছে। আদি এতক্ষণে একটু হকচকিয়ে ওঠে। রুদ্র কথা বলছে না, কোনো অভিব্যক্তি দেখাচ্ছে না। এমনটা মানে ভালো কিছু না, সে এটা ভালো করে জানে। ঠিক সেই সময় রুদ্র মুখ খুলে, কফি থেরাপি ভুলে গেছিস নাকি আদি? গলা নিম্নচাপের মতো ঠান্ডা অথচ অস্বস্তিকর। নিউ থেরাপি ভাবতে হবে। শব্দগুলো মিটিং রুমে এক প্রকার হিমঝড় নামিয়ে আনে। কথার মধ্যে রাগের প্রকাশ নেই, কিন্তু তীব্র হুমকি আছে। যে হুমকি হাস্যরসের ভেতর লুকিয়ে থাকে, অথচ তার তীক্ষ্ণতা ছুরি হয়ে আঘাত করে। আদি থ হয়ে দাঁড়িয়ে যায়, হাত তুলে বলে, না না ভাই, থেরাপির দরকার নাই, আমি ঠিক আছি। আপনার মুডও পারফেক্ট। আদির চোখে মুখে আতঙ্ক ও অপ্রস্তুতি স্পষ্ট। ডিল সম্পূর্ণ হওয়ার খুশিতে যত তাড়াতাড়ি রুদ্রকে প্রপোজ করেছিল, ঠিক তত তাড়াতাড়ি চুপ করে এক কোনায় বসে যায়। মিটিং রুমের ভেতরে স্বস্তির হাসি ফিরে আসে। স্বাধীন হাসতে হাসতে ফিসফিস করে আদির কানে বলে, এখানে ব্যবসার সাথে বিনোদনও চলে ভাই। সোলেমান ও সিনান তখনও চুপচাপ দাঁড়িয়ে। সোলেমান একটু নড়ে ওঠে, কিন্তু সিনান এক দৃষ্টিতে রুদ্রকে দেখে যায়। এতক্ষণে চোখে একটা হালকা চমকে ওঠা স্পার্ক দেখা যায়। হয়তো সে বুঝে গেছে এই লোকটা যেমন স্মার্ট, তেমনই নিয়ন্ত্রণে ভয়ঙ্কর। সিনান ডেমির ধীরে ধীরে একটু এগিয়ে আসে, ঠান্ডা গলায় বলে ওঠে, ইউ ডোন্ট রান বিজনেস মিস্টার রুদ্রাফি, ইউ রান পিপল। রুদ্র এবার চোখ তুলে তাকায়, ঠোঁটে অল্প কিছুটা বাঁকা হাসি ফুটে ওঠে, যেন সে মেনে নিচ্ছে হ্যাঁ এমনটাই সে করে। ব্ল্যাক রেঞ্জ রোভারটি ফলো করে প্রায় 15টি দামি গাড়ির দীর্ঘ বহর সিলেট শহরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। ওপর থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক কালো অ্যানাকন্ডা শহরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিঃশব্দ অথচ ভয়াল গতিতে। শহরের সন্ধ্যা তখন ধীরে ধীরে রাতের আঁধারে হারিয়ে যাচ্ছে। রাস্তার লাইটগুলোও যেন এই বহরের উপস্থিতিতে একটু কাঁপছে। গাড়ির ভেতর সামনে বসে থাকা সিনান ডেমির গম্ভীর মুখে নিঃশ্বাস ফেলে মুখোশ খুলে ফেলে। দীর্ঘ সময় মুখ আচ্ছাদিত থাকায় চাপ থেকে মুক্তি পেয়ে যেন সামান্য স্বস্তির হলো। পায়ের ওপর ল্যাপটপ নিয়ে বসে থাকা সিনান তখন মনোযোগ দেয় পর্দায় ভেসে ওঠা সিসিটিভি ফুটেজে। একটি জলজলে মুখ, হাত পা বাঁধা অবস্থায় নিঃশ্বাস পড়ে আছে কোথাও অজানা কোনো জায়গায়। সেই দৃশ্য দেখে সিনানের চোখে এক ধরনের বিকৃত শান্তির ঝিলিক খেলে যায়, যেন সমস্ত দুনিয়ার গোলযোগের মধ্যে এই মুখটাই এখন তার নিয়ন্ত্রণে, তার শিকারে পরিণত হয়। পাশের সিটে বসা সোলেমান নিঃশব্দে তাকিয়ে সিনান ডেমিরের দিকে, চোখে মুখে এমন বিস্ময়ের ছাপ যেন সে নতুন করে চিনে নিচ্ছে তার বহু দিনের পরিচিত নেতাকে। সিনান এই দৃষ্টি এড়ায় না। ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে সোলেমানের দিকে ইশারায় প্রশ্ন করে, কি হলো? সোলেমান একটু দম নিয়ে হতবাক ভঙ্গিতে বলে ওঠে, ভাই একদম এক অবিকল দেখতে। সিনান মুখে রহস্যময় এক গজদাতের হাতে ছড়িয়ে দেয়। গভীর প্রশস্ত সেই হাসিতে যেন চারপাশের বাতাসও ভারী হয়ে ওঠে। ঠান্ডা স্বরে গভীরভাবে তাকিয়ে বলে, তাই না? গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু ল্যাপটপের স্ক্রিনে পড়ে থাকা সেই রহস্যময় চেহারার ছায়া যেন প্রশ্ন ছুড়ে দেয়,
এই মুখের সাথে আসল রহস্যটা কি? সত্যি কি অবিকাল এক দেখতে, নাকি এই খেলায় আরো গভীর কোনো ছলচাতুরি লুকিয়ে আছে? গাড়ির বহর তখন সিলেট শহর পেরিয়ে পাহাড়ি পথের দিকে এগিয়ে যাচ্ছে, আর অজানা এক অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে সবকিছু। রাত তখন অনেকটাই গভীর। সিলেট শহরের আলো আঁধারিতে ঘেরা রাজপথ যেন ক্লান্ত হয়ে পড়েছে সারাদিনের কোলাহলে। হোটেলে ফেরার পথে রুদ্র আর আদি গাড়িতে বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল। সফল ডিলের পর আদি বড্ড উৎসাহী, কিন্তু রুদ্র ভেতরটা যেন অনির্বচনীয় কোনো অস্থিরতায় মোড়া। গাড়ি হোটেলের পার্কিং লটে ঢুকতেই ক্লান্তির ভারটা আরো খানিকটা চেপে বসে। আহি এখনো জেগেই আছে মনে হয়, বা হয়তো। আদি বলে রুদ্রকে হালকা গলায়। রুদ্র কোনো উত্তর দেয় না, মুখটা কঠিন, চোখের নিচে হালকা কালচে ছায়া। গাড়িটি থেমে যায়। দুজন নেমে পড়ে হোটেলের অভ্যর্থনার দিকে এগোনোর জন্য। হোটেলের গ্লাস ডোর ঠেলে ভেতরে প্রবেশ করতেই রুদ্রের সাথে চোখাচোখি হয় এক পরিচিত ব্যবসায়ী পার্টনারের। পরিপাটি স্যুট পরা লোকটি এক হাত পকেটে রেখে এগিয়ে আসে, ঠোঁটে এক দেমাগি হাসি দিয়ে। ওহো মিস্টার রুদ্র, এতদিন পর শুনলাম বিয়ে করেছেন। হাসির ছলে বলে সে ব্যক্তি বলে, তবে আপনার ওয়াইফকে তো কোথাও দেখছি না। এত লুকিয়ে রাখার মানেটা কি? রুদ্র কথা বলার আগেই আদি মুখে হাসি রেখে চট করে বলে ওঠে, দেখুন ভাই, আমি হের ল্যাংটাকালের বন্ধু হয়েও কোনোদিন দেখি নাই, আর আপনি কেমনে দেখবেন বলেন তো? চারপাশে উপস্থিত কয়েকজন হালকা হেসে ওঠে, তবে লোকটি দমে যায় না, উল্টে আরো এক ধাপ বাড়িয়ে দেয়, তাহলে তো দেখতেই হয় মিস্টার রুদ্র, আমরাও দেখি আপনার ওয়াইফ কতটা হট। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই রুদ্রের চোয়ালের বাঁ দিক দিয়ে ছুটে আসে এক প্রচন্ড ঘুষি। লোকটি ছিটকে পড়ে যায় পাশের সোফার ধারে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ কপাটের মতো খুলে গেছে বিস্ময়ে। হোটেলের নিরাপত্তারক্ষীরা চমকে ওঠে। রিসেপশনে দাঁড়িয়ে থাকা দু একজন অতিথি অপ্রস্তুত হয়ে ছায়া সরিয়ে দাঁড়ায়। আদি ততক্ষণে হতবাক। আবারও তেড়ে যেতে চাইলে আদি ঝাঁপিয়ে পড়ে রুদ্রকে ঠেলে ধরে। থাম ভাই, তুই থাম রুদ্র, সবাই দেখছে। রুদ্রর বুকটা ওঠানামা করছে, চোখ দুটো ঠিকরে পড়ছে আগুনের মতো। কিন্তু আদি ধাক্কা দিয়ে বলে ওঠে, তুই যা, আহি জেগে আছে, কতক্ষণ ধরে ওয়েট করছে, যা রুমে, আমি দেখছি এই জাহান্নামী কুকুরটারে। আহির কথায় থেমে যায় হাত দুটো। রুদ্র আর কিছুই না বলে চোখ ঘুরিয়ে সোজা লিফটের দিকে চলে যায়। পেছনে তখন লোকটার কাতরানো শব্দ শোনা যাচ্ছে। রুদ্রর পায়ের শব্দ মিলিয়ে গেলে আহি আদি আস্তে করে চোখের চশমাটা খুলে পকেটে রাখে। ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে যায়। এইবার বলতো কার ওয়াইফকে হট বলছিলি? বলে আরো এক ঘুষি বসিয়ে দেয় লোকটার গালে। পাশে থাকা দুইজন গার্ড এগিয়ে এলে আদি কড়া গলায় বলে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। হোটেলের রেপুটেশনের জন্য চুপ থাকো। তারা পিছু হটে যায়। তারপর আদি পকেট থেকে ফোন বের করে একটি নাম্বার ডায়াল করে। হ্যালো ভাই, রিসেপশনে একটা ময়লা পরিষ্কার করতে হবে, বেশি বড় না, একটা নোংরা জিনিস আর কি। ওপাশ থেকে কিছু একটা উত্তর আসে। আদি ফোন রেখে নিচু হয়ে লোকটার দিকে ঝুঁকে পড়ে। তোকে এখনই হাসপাতাল পাঠাতে পারতাম, ভাগ্য ভালো ভাই থামায় দিল। আরেকদিন এমন বাজের কথা বললে তোর চোয়াল তো দূরের কথা, দাঁতও খুঁজে পাবি না। লোকটি তখনও কান্নার মতো মুখ করে পড়ে থাকে। আদি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আবার ঠোঁটে ঠেকায় ঠান্ডা এক হাসি। পেছনে তখন হোটেলের বাতাস ভারী হয়ে উঠেছে। কয়েকটা চোখ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিচ্ছু বলে না। আর ওপরে লিফটের দরজা খুলে গেলে রুদ্র এক নিঃশ্বাসে বেরিয়ে পড়ে করিডোরে। রুদ্র নিজের পকেট থেকে কি কার্ড বের করে দ্রুত সুইপ করে দরজা খুলে ফেলে। এক ধাক্কায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। হোটেলের স্যুট রুমটা আধো আধো আলো আঁধারিতে ঢাকা, জানালার পর্দাগুলো অর্ধেক টেনে রাখা। বাইরে সিলেট শহরে ঝিরঝিরে বাতাস হালকাভাবে গুনগুন করে উঠছে। রুদ্রর মুখে কোনো ভাবান্তর নেই, চুপচাপ গাঢ় চোখে চারপাশ থেকে দেখে যেন কিছু খুঁজছে। কিছু একটা অস্বাভাবিক লাগছে। দ্রুত পা ফেলে রুদ্র সোজা এগিয়ে যায় ঘরের ভেতরের দিকে, মানে আহির বেডরুমের দিকে। দরজা ঠেলে ঢুকতেই চোখ আটকে যায় খালি বিছানায়। আহি কোথাও নেই। বিছানার পাশে রাখা দুটো খাবারের প্লেট, একটাতে দুপুরের আর একটাতে রাতের খাবার, ছুঁয়েও দেখেনি। খাবারের ওপর ঢাকা কাপড়টাও ঠিকঠাক, এতটুকুও নড়েনি। এক মুহূর্তের জন্য রুদ্রর বুকের মধ্যে যেন কোনো কিছু ভারী হয়ে চেপে বসে। শ্বাস টেনে নেয় গভীরভাবে। তারপর একরাশ অস্থিরতা নিয়ে ছুটে যায় বাথরুমের দিকে। দেখে সেখানেও নেই। বারান্দা, সেখানেও নেই। ওয়াক ইন ক্লোজেট, সেখানেও নেই। রুদ্রর মুখটা কঠিন হয়ে আসে, কপালের শিরাগুলো টান টান হয়ে যায়। ঠোঁটের কোণে এক চাপা রাগ খেলে যায়।
হাতে থাকা ঘড়িটা খুলে ফেলে পাশের টেবিলে ছুঁড়ে মারে। শার্টের হাতা রোল করে তুলে নেয় কোনই পর্যন্ত, বুকের বোতামগুলো টেনে খুলে ফেলে। বুকের মাঝখানে যেন কোনো অদৃশ্য শিকল চেপে ধরেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আহি, কোথায় তুই? মৃদু ফিসফিসিয়ে নিজেকেই প্রশ্ন করে রুদ্র। এগিয়ে আসে লিভিং রুমের থেকে, পাথরের মতো ভারী পায়ে হাঁটে। পাশ কাটানোর সময় হঠাৎ নজর পড়ে টিভির স্ক্রিনে। স্ক্রিনটা জলজল করছে, বন্ধও করেনি। মনিটরের আলোয় আবছা ভেসে আসছে একটা দৃশ্য। আহি। রুদ্র থমকে দাঁড়ায়, পুরো শরীর জমে যায় এক মুহূর্তে। টিভির কালো স্ক্রিন দেখা যাচ্ছে আহি এলোমেলো অবস্থায় সোফার এক কোনায় ঘুমিয়ে পড়েছে। চুলগুলো ছড়িয়ে আছে কাঁধে, চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। পরনে হালকা রঙের একটি টি শার্ট আর ট্রাক প্যান্ট। যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছে। রুদ্রের বুকের ভিতরটায় চেপে রাখা অস্থিরতা খানিকটা নরম হয়। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। রুদ্র ঠোঁটের কোণে এক টুকরো প্রশান্তির ছায়া নামে, তবে সেই শান্তির আড়ালে একটা অপরাধ বোধ যেন ধীরে ধীরে জন্ম নেয়। সে আজও আহিকে একা ফেলে রেখেছে, নিজের জগতে হারিয়ে গেছে। ধীরে ধীরে রুদ্র এগিয়ে আসে আহির দিকে, শব্দহীন পায়ে হাঁটে, যেন আহির ঘুমে একটুও ব্যাঘাত না ঘটে। কাছে গিয়ে নরম করে হাঁটু মুড়ে বসে আহির সামনে, হাত বাড়িয়ে আহির কপালের ওপর এলোমেলো হয়ে থাকা চুলগুলোকে সরিয়ে দেয়। আহি একটু নড়ে চড়ে ওঠে, মুখের ভাঁজগুলোই আরো বেশি ক্লান্তির রেখা ফুটে ওঠে। রুদ্র অসহায়ের মতো একটা নিঃশ্বাস ছাড়ে, মনে মনে বলে ওঠে, তুই যদি জানতিস আমি কতটা ভয় পেয়েছিলাম। একটুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধীরে ধীরে নিজের হাতে থাকা কোট নিয়ে আহির ওপর জড়িয়ে দেয় যেন ঠান্ডা না লাগে। তারপর মাথা নিচু করে আহির গাল স্পর্শ করে ঠান্ডা ঠান্ডা ঠোঁট দেয়। আহি ঘুমের ঘরে একটু নড়লেও চোখ খোলে না। রুদ্র যেন এই নীরব দৃশ্যের ভেতর নিজের সব রাগ যুদ্ধ মুছে দিতে শেষ চেষ্টায় ব্যস্ত। হোটেলের বাইরে তখনও রাতের বাতাস বয়ে চলেছে, শহর গভীর ঘুমে, কিন্তু রুদ্রর রাত তখনও জেগে আছে, আহির ছোট ছোট নিঃশ্বাসের সাথে মিশে।